ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের পরিবেশের যে মডেল স্কুলগুলো আমি শুরু করেছি, আজকে তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব এবং সমাধান করব। দেখো, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, একের এক, দেখো, পরিবেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, পরিবেশ দিবস পালন হয় কবে? 5ই জুন। পরিবেশ দিবস পালন হয় 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলে একটি স্থান হলো কি? মুম্বাই, সুরাট, দীঘা। কোনটা হবে? দীঘা হবে। দীঘা। বঙ্গোপসাগরের উপকূলে একটি স্থান হলো দীঘা। মুম্বাই কিন্তু আরব সাগর। কেমন? বেশ। বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে, তা হলো কথা 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ সংঘটিত হয়েছিল। সুন্দরবনের একটি নদী হলো তিস্তা, বিদ্যাধরী, দামোদর। কোনটা হবে সঠিক উত্তর? বিদ্যাধরী। বিদ্যাধরী। দেখো, সুন্দরবনের আরও কিছু নদী আছে, মাতলা, কালিন্দী, রায়মঙ্গল। এগুলো হচ্ছে সুন্দরবনের গুরুত্বপূর্ণ নদী। কেমন? তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী হচ্ছে বিদ্যাধরী। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি হচ্ছে? গঙ্গার নাম হচ্ছে গিয়ে তোমার হুগলি নদী। হুগলি। কি বলছে? মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এর নাম হচ্ছে কি? হুগলি। পরের প্রশ্ন হচ্ছে, একটি 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 প্রাকৃতিক কীটনাশক হলো জবা পাতা, নিম পাতা, কুমড়ো পাতা। কোনটা আছে? নিম পাতা। প্রাকৃতিক কীটনাশক হচ্ছে নিম পাতা। কেমন? বাঁশের কেল্লা তৈরি করেছিল কে? বিরসা মুন্ডা, না তিতুমির, না সিধু কানু? ওটা দেখো তিতুমির। তিতুমির কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিল। দেখো, তিতুমির সম্পর্কে কিছু জেনে রাখো। তিতুমির কিন্তু ইংরেজরা আমাদের দেশে সাধারণত মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়েছিলেন, লড়াই করেছিলেন, তা ইংরেজরা ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে। তারপরে দেখো, আমরা জানি তিতুমির নেতৃত্বে লড়াই কী হয়েছিল। তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল। দেখো, তার পরের প্রশ্ন হচ্ছে, দেখো, সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো কি? ভারতীয় বাইসন, না একশৃঙ্গ গন্ডার, না রয়্যাল বেঙ্গল টাইগার? কিন্তু ভারতের সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। পরের প্রশ্ন দেখো, বন্দে মাতরম গানটি রচয়িতা কে বলতো? বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো কি? সরপুঁটি, না ইলিশ, না বাটা? সরপুঁটি। এছাড়াও আরও কয়েকটি লুপ্তপ্রায় প্রাণী দেখো, যেমন আমরা জানলাম সরপুঁটি, খরশুলা, ন্যাদোস, শোল, শাল, বোয়াল। এই সমস্ত মাছগুলো কিন্তু লুপ্তপ্রায় মাছ। দেখো, পরের প্রশ্ন বলছে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আর তার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। আর একটা এর সঙ্গে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আমরা জানলাম, জওহরলাল নেহরু। তার জন্ম হয়েছিল 1889 সালে এবং মৃত্যু হয়েছিল 1964 সালে। এবার তারই জন্মদিনের উপলক্ষে আমরা জানলাম কি? শিশু দিবস পালন করা হয়। আর তারপরে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। আর তার জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দে, মৃত্যু হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। কেমন? আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, তোমাদের বইতে 93 নম্বর পেজে আছে। দেখো, আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। মৃত্যু বললাম 1889 খ্রিস্টাব্দে থেকে, ঠিক আছে, আর মৃত্যু হয়েছিল 1964 খ্রিস্টাব্দে। আর মৌলানা আবুল কালাম আজাদ, দেখো, জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। চলো, পরের প্রশ্ন দেখো, তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? দেখো, উত্তরে দেখো, তরাই অঞ্চলের মাটি উর্বর কেন লিখেছি। দেখো, তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। কি বললাম? তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। দেখো, পরের প্রশ্ন বলছে, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? আমরা জানি নিত্যবহ নদীর জল কিন্তু কি বললাম? শুধুমাত্র বরফ গলা জল আর হিমবাহ জল বা ঝর্ণার জল। সেই কারণে কি হচ্ছে, এই নদীতে সারা বছর জল থাকে।
নিত্যবহ নদী আমরা জানি কাকে? না, যেসব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট, কি বললাম? যেসব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট আর সেসব নদীতে সারা বছর জল থাকে, এইসব নদীকে নিত্যবহ নদী বলা হয়। আর তোমাদের প্রশ্ন কী ছিল? তোমাদের প্রশ্ন ছিল নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? তাহলে এর উত্তরটা হবে যে নিত্যবহ নদীর জল কেবলমাত্র হিমবাহ কিংবা ঝর্ণার জলের দ্বারা পুষ্ট, সেই কারণে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর আছে? কলকাতা শহরে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে। পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীন তাম্রলিপ্ত? পশ্চিমবঙ্গের তমলুক শহরটি প্রাচীন তাম্রলিপ্ত। দেখো তোমাদের বইতে আছে, দেখো তমলুক, তমলুক শহরটা আছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা। কেমন? তমলুক শহরটা আছে পূর্ব মেদিনীপুর জেলা। দেখো এর আদি নাম ছিল তাম্রলিপ্ত। আদি নাম তাম্রলিপ্ত এক সময় রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত ছিল পান, ধান, কলা, ফুল ও ইলিশ মাছের বাণিজ্য কেন্দ্র। ডিগ্রি জলের আছে, ডিগ্রি কলেজ আছে। কেমন? তাহলে আমরা কি জানলাম যে তাম্রলিপ্ত প্রাচীন শহর কিন্তু তমলুক শহরকে বলা হয়। বেশ, পরের প্রশ্ন ছিল যে কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? দেখো কাজু বাদামের জন্য দীঘা আর হচ্ছে আম চাষের জন্য মালদা। কেমন? কাজু বাদামের জন্য দীঘা আর আম চাষের জন্য মালদা। পরের প্রশ্ন দেখো ধাপ চাষ কি? ধাপ চাষ হলো, দেখো ধাপ চাষ হলো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। আর ধাপ চাষের একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। কেমন? এইরকম একটি প্রশ্ন হতে পারে, পাহাড়ি অঞ্চলে চাষ করা পদ্ধতি লেখো। আমরা জানি পাহাড়ি অঞ্চলে চাষ করা পদ্ধতি হচ্ছে ধাপ চাষ পদ্ধতি, কেননা পাহাড়ি অঞ্চলটা হচ্ছে ঢালু এবং পাথুরে মাটি, সেই কারণে সেখানে জল ধারণ ক্ষমতা বেশি, সুতরাং সেখানে চাষটা কিন্তু পাথর হলেও সেখানে খনন করে মাটি তৈরি করা হয়, পাথরকে ভেঙে মাটি তৈরি করা হয়, সেখানে ধাপ চাষ করা হয়। কেমন? এই ধাপ চাষের ছবিটা লক্ষ্য করো, পাহাড়ের ধাপ কেটে 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 এই ধাপে চাষ করা হয়, ধান চাষ, গম চাষ ইত্যাদি করা হয়। দেখো এর সঙ্গে যুক্ত আরেকটা প্রশ্ন আছে, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারে একটি অসুবিধা লেখো। বেশি রাসায়নিক সার ব্যবহার করার ফলে, রাসায়নিক সার কিংবা কীটনাশকের ব্যবহারের ফলে দেখো যে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। আর বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকাওরাও মরে যায়। জমির বন্ধু বা গাছের উপকারী কিছু পোকাওরাও মরে যায়। ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতি অভাবে পরাগ সংযোগ ব্যাহত হয়, সুতরাং ফলনও কম হয়। আর পরাগ সংযোগ যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফলন ভালো হবে না। যত পরিমাণ পরাগ সংযোগ হবে তত পরিমাণ ফলন বাড়বে। সুতরাং আমাদের চাষের উপকারী পতঙ্গ হচ্ছে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং, এগুলো কিন্তু পরাগ সংযোগের মাধ্যমে ফুল কিংবা ফলের সৃষ্টি হয়। কেমন? এর থেকে আমরা ফলন বেশি পরিমাণে পাই। যত পরিমাণ পরাগ সংযোগ হবে তত পরিমাণ কিন্তু ফলনের সম্ভাবনা বেশি বেড়ে যায়। আর এছাড়াও মৌমাছি, রেশম মথ এর মতো পোকারাও মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হয়। কেমন? পরের প্রশ্ন বলছে ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখানে ডিভিসি থেকে কিছু প্রশ্ন আছে, দেখো ডিভিসি থেকে প্রশ্ন আছে যে ডিভিসি পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বানানগুলো সঠিকভাবে দেখে নাও, ভালো করে খুঁটিনাটি করে দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। তো দেখো ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য কী ছিল? ডিভিসি গ্রহণ করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। বন্যা বন্ধ করার লক্ষ্যে কিন্তু এই দামোদর ভ্যালিটা তৈরি করা হয়েছিল, দামোদর বাঁধ বা দামোদর বাঁধ। দেখো ডিভিসি উদ্দেশ্য সফল হয়নি কেন? ডিভিসির উদ্দেশ্য সফল হয়নি কারণ ডিভিসি ছাড়া জলকে ধরে রাখার মতো জলাধার তৈরি করা হয়নি। এগুলো একটা প্রশ্ন হলো। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো। যেমন দার্জিলিং জেলার সদর শহর কোথায়, কালিম্পং, হাওড়া, এগুলোর সদর শহর কোথায় দেখো। দেখো এখানে উত্তরটা দেওয়াতে আছে দার্জিলিং জেলার সদর শহর কিন্তু শিলিগুড়ি। দার্জিলিং জেলার সদর শহর কি? তারপরে দেখো কালিম্পং জেলার সদর শহর কিন্তু কালিম্পং জেলার সদর শহর কালিম্পং। এরপর দেখো হাওড়া জেলার সদর শহর কিন্তু হাওড়া। কেমন? এই গেল তোমাদের 3টি জেলার প্রধান শহর। তারপরে বলা হচ্ছে কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? দেখো কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? দেখো বোলপুর, বীরভূম জেলার বোলপুর শহরে কিন্তু শান্তিনিকেতন শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। এখানে দেখো শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
হয়েছে হাতের কাজের জন্য বিখ্যাত এই শান্তিপুর অর্থাৎ শান্তিনিকেতন। কেমন কী বলা হলো, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। হাতের কাজের জন্য এই শান্তিনিকেতন খুবই গুরুত্বপূর্ণ। এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। আর আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, অর্থাৎ আমার 3 নম্বর ক্লাসে বা 3 নম্বর ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো।